চলো বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে ক্লাস হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ টেন্সের তিনটে ভাগ: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। আর প্রত্যেকটা টেন্সের চারটে করে ভাগ: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রথম ভাগটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এটাকে বাংলাতে বলা হয় কি সাধারণ বর্তমান টেন্স। একে বাংলাতে বলা হয় কি সাধারণ বর্তমান কাল। অর্থাৎ যে সমস্ত সেন্টেন্স বাংলাতে বা ইংরেজিতে সাধারণভাবে প্রেজেন্ট টেন্সে বিলং করে তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে বলবো। যেমন ধরে নাও, বর্তমানকালে কোনো কাজ করা হয়ে থাকে অথবা অভ্যাসগতভাবে করা হয়। অর্থাৎ বর্তমানকালে যে সমস্ত কাজ করা হয় প্রেজেন্টে, অথবা অভ্যাসগতভাবে করি আমরা, অথবা চিরসত্য কোনো কাজ বোঝালে, অথবা কোনো ঘটনা যদি চিরসত্য ঘটনা হয়, তাহলে সেই সমস্ত সেন্টেন্সগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। যেমন প্রথমে আমি বলে দিই, দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, সেন্টেন্স চার রকমের হয়। অ্যাফার্মেটিভ, AFFIRMATIV। অ্যাফার্মেটিভ মানে কি হ্যাঁ বাচক, মানে এখানে সম্মতি জিনিসটা থাকবে, হ্যাঁ। অ্যাফার্মেটিভ আর অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, INTERROGATIV, ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ মানে হচ্ছে কি হ্যাঁ বাচক কিন্তু প্রশ্নবাচক, হ্যাঁ প্রশ্নবাচক। এটা খুব ইম্পর্টেন্ট, এই চারটা শেখা আমাদের পক্ষে খুবই জরুরি। কারণ এই চারটা যে আমরা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ আর নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ মানে কি না বাচক, আর নেগেটিভ ইন্টারোগেটিভ মানে না বাচক প্রশ্নবাচক, না প্রশ্নবাচক, হয়েছে? তো এই যে চারটা পার্ট, একটা সেন্টেন্সকে চারটা পদ্ধতিতে কিভাবে আমরা লিখতে পারি, কখনো হ্যাঁ বাচক, কখনো হ্যাঁ প্রশ্নবাচক, না বাচক আর না প্রশ্নবাচক, এটা আমাদের শেখাটা অত্যন্ত জরুরি। তো এই সবকে আমি অ্যাফার্মেটিভকে এ লিখবো, তাহলে তোমরা বুঝে যাবা। অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভকে আমি AI লিখবো, AI লিখলে বুঝে যাবা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। আর নেগেটিভকে এন লিখলে বুঝবা, আর এটাকে NI লিখলে বুঝে যাবা যে এটা নেগেটিভ ইন্টারোগেটিভ রয়েছে। তাহলে আমার সুবিধা হবে পড়াতে। তাহলে তোমরা জানো যে একটা সেন্টেন্সকে চারভাবে লেখা যায়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, যেটা হ্যাঁ বাচক, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ মানে হ্যাঁ প্রশ্নবাচক, আর নেগেটিভ মানে হচ্ছে না বাচক, আর নেগেটিভ ইন্টারোগেটিভ মানে হচ্ছে কি না বাচক এবং প্রশ্নবাচক। তো চলো বন্ধুরা আমরা দেখি, এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, এটা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, এটা নেগেটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তো আমি খেলি, খেলাকে নিয়ে যদি বলি আমি খেলি, তাহলে ইংরেজিতে কী হবে? যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম বসবে এখানে। আর কখনো কখনো এস বা ইএস যুক্ত হতে পারে, সেটা আমি বলে দেবো কখন যুক্ত হবে। এটা হচ্ছে গঠন। তো এখানে সাবজেক্ট কি আমি খেলি, তো খেলা কাজটা কে করছে, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাই, তো আমি। এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে বুঝতে পারছি কোনটা ভার্ব। তো আমি, আমি মানে কি ইংরেজিতে বলা হয় আই, আর এই আইটা সবসময় কিন্তু বড় হাতের হবে, মানে যখন আই মানে আমি হবে, এটা যে কোনো জায়গায় বসুক, সেন্টেন্সের সামনে, মাঝখানে, শেষে, আই মানে আমি যদি হয়, তাহলে আইটা সবসময় বড় হাতেরই হয়। আর খেলা ইংরেজি কি প্লে, আর প্লে ভার্বের 1 নম্বর ফর্ম বসাতে হবে প্লে, PLAY। এবার এখানে এস বা ইএস যুক্ত হবে না। কেন যুক্ত হবে না? কারণ এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আছে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকতো, মানে ইট বা হি বা কারো নাম যদি থাকতো,
সচিন তেন্ডুলকার, এই যে এইরকম যদি থাকে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়ে। এই সমস্ত থাকলে তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতাম, কিন্তু এখানে যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমাদের এস বা ইএস যুক্ত করার কোনো দরকার নেই। তো আমি খেলি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই প্লে। আমি কি খেলি, এবার হচ্ছে ইন্টারোগেটিভ চলে এসছে, দেখো কোয়েশ্চেন করছি। যখন কোয়েশ্চেন করব তখন এই জিনিসটাকে কিভাবে আমি কোয়েশ্চেন তৈরি করব। আই প্লে, এটা ভার্ব, এটা সাবজেক্ট, তাই না? আই প্লে, আমি খেলি। এবার প্লে ভার্বটাকে কিভাবে ইন্টারোগেটিভ করব, এখানে আমাকে প্লে ভার্বকে সামনে নিয়ে আসলে, মানে সাবজেক্টের সামনে নিয়ে আসলে কিন্তু হবে না। যদি আমি লিখি প্লে আই, এটা ভুল, এটা ভুল, কারণ এটা মেন ভার্ব কখনো সামনে আসবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমি ভার্ব ক্লাসে পড়িয়েছিলাম, যদি তোমরা না জেনে থাকো ভালোভাবে তো তোমরা ভার্ব ক্লাসকে দেখে নিবা ভালো করে। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বে ডু ভার্বের কথা বলেছিলাম, তো সেই ডু ভার্বটাকে আমাকে এখানে ইউজ করতে হবে। তো দেখো কিভাবে ইউজ করছি। এখানে যেহেতু ভার্বের 1 নম্বর ফর্ম আছে তাহলে আমি ডু নিয়ে আসবো সামনে। যদি এস বা ইএস থাকতো তাহলে ডাজ নিয়ে আসতে হতো আমাকে। এটা প্লে আছে, যদি প্লে থাকে তাহলে হেল্পিং ভার্ব ডু ইউজ করব, তাই না? আর যদি প্লেজ থাকে, PLAYS, এস বা ইএস যুক্ত হয় তাহলে কিন্তু আমরা ডাজ হেল্পিং ভার্বটাকে ইউজ করতে হবে। তাহলে ভার্বের সাথে যদি এস যুক্ত না থাকে তাহলে ডু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব দিয়ে আমরা কোয়েশ্চেন করব বা নাবাচক করব। আর যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে তাহলে আমরা ডাজ, মানে ডু এর সাথে এই এসটা যুক্ত হয়ে যাবে, ডাজ হয়ে যাবে। তো এখানে ধরো বলছি আই প্লে, তো আমি কি খেলি, তাহলে কি হবে ডু আই প্লে। এই যে ডু, এই ভার্ব থেকে একটা ডু ভার্বটা এসছে। এবার যদি বলি আমি খেলি না, তাহলে কি হবে, এই ডু, এটা কোয়েশ্চেন থাকলে সাবজেক্টের সামনে বসবে, সাবজেক্টের সামনে যদি বসে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব তখন এটা কোয়েশ্চেন ইন্টারোগেটিভের মধ্যে পড়ে। আর যখন আমি খেলি না, আমি খেলি না বলছি, তখন এটা কিন্তু ইন্টারোগেটিভ না, এটা না বাচক। তাহলে এই ডুটাকে মাঝখানে নিয়ে যেতে হবে ভেতরে, আই ডু, এইখানে নট যুক্ত করতে হবে, আই ডু নট প্লে, তাই না? এই ডু এর সাথে নট যুক্ত হবে আর ডুটা কিন্তু ভেতরে যাবে। আই ডু নট প্লে, আমি খেলি না। আমি যদি বলি আমি কি খেলি না, তাহলে আবার এই ডুটার সামনে চলে আসবে, ডু আই নট প্লে, জিজ্ঞাসা চিহ্ন। তো বন্ধুরা তোমরা ভালোভাবে এটা শেখার চেষ্টা করো কিভাবে আমি এই অক্সিলারি ভার্ব অর্থাৎ ডু ভার্বকে ইউজ করছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে, নেগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয়, তোমরা খুব ভালোভাবে শেখো এটা। তো চলো বন্ধুরা আমরা এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের একটা উদাহরণ দেখি। সে হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়ে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর পড়ে এটা কি ভার্ব, এখানেও ভার্ব, সবটাতেই ভার্ব। আর সে পড়া কাজটা কে করছে, সে, তাহলে সেটা হচ্ছে কি সাবজেক্ট। আর এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়ছে তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। যেমন ধরে নাও সে পড়ে, তাহলে হি, পড়া ইংরেজি কি রিড, READ। এবার এটা ভার্বের 1 নম্বর ফর্ম আর এর সাথে এস বা ইএস যুক্ত করতে হবে, রিডস। বোঝা গেছে? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়, হি রিডস, সে পড়ে। এবার যদি কোয়েশ্চেন করি তাহলে সে কি পড়ে, তাহলে কি করব, আবার আমাদের ওই ডু অক্সিলারি ভার্ব, যেহেতু এটা মেন ভার্ব তাহলে কোয়েশ্চেন করতে গেলে আমাদের ডু অক্সিলারি ভার্ব বা ডু ভার্বটাকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে ডু, হি, READS, এটা আমি ভুল লিখলাম বোঝানোর ক্ষেত্রে, যে যদি এরকম লিখতাম ডু হি রিডস তাহলে কিন্তু এটা ভুল। তাহলে কি ভুলটা কি করলাম, এই যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে এই এসটাকে
এই এসটাকে আমাদের ডু এর সাথে যুক্ত করতে হবে, আর ডু এর সাথে যুক্ত করলে কি হয়ে যাবে, ডাজ হয়ে যাবে। তাহলে এখানেও এস আর এখানে দু জায়গাতে তো এস থাকতে পারে না, তাহলে এই এসটাকে আমাদের মিটিয়ে দিতে হবে। তাহলে এই এই জায়গার এসটা কোথায় এসছে, এখানে। তো এখন কি হলো, ডাজ হি রিড, সে কি পড়ে। বোঝা গেছে? খুব ভালোভাবে শেখার চেষ্টা করো, কারণ এই সমস্ত জিনিস সমস্ত মানে গোটা ইংরেজিতেই কাজে লাগে এবং তোমাদের প্রচুর সাহায্য করবে একটা সেন্টেন্স গঠনের ক্ষেত্রে। তারপরে দেখো, যদি নেগেটিভ করি সে পড়ে না, তাহলে এই ডাজটাকে ভেতরে নিয়ে যেতে হবে, হি সাবজেক্টটাকে সামনে, যেহেতু এটা কিন্তু ইন্টারোগেটিভ নাই, এই ডাজটা সামনে থাকবে কখন, যখন সেন্টেন্সটা ইন্টারোগেটিভ থাকবে। যদি ইন্টারোগেটিভ থাকে তবেই কিন্তু ডাজটা সাবজেক্টের সামনে বসবে। এটা সাবজেক্টের সামনে বসেছে কারণ ইন্টারোগেটিভ রয়েছে তাই। এবার এখানে যেহেতু ইন্টারোগেটিভ সাইনটা নাই, এটা নাই, তাহলে এখানে কি হবে, ডাজটাকে ভিতরে নিয়ে যেতে হবে, হি ডাজ। এবার নটটা এর সাথেই যুক্ত হবে, হি ডাজ নট রিড, সে পড়ে না। তাহলে তারপর এটা দেখো, সে কি পড়ে, ডাজ হি রিড। তাহলে এই ডাজটা কোথায় থেকে আসলো, এই ডু ভার্বটা, আর এখান থেকে এস এসছে, তাই না? এই জায়গার এসটা এসে যুক্ত হয়েছে ডু ভার্বের সাথে, তাহলে ডাজ হয়েছে। সে পড়ে না যদি বলি, তাহলে এই ডাজটা সাবজেক্টের পরে চলে যাবে, তাহলে সাবজেক্টটা প্রথমে, হি, এইচটা বড় হাতের হয়ে গেল, এই ডাজটা ডিটা ছোট হাতের হয়ে যাবে, ডাজ। নটটা যুক্ত হবে এর সাথে, নটটা ডাজের সাথে, রিডের সাথে না, হি ডাজ। যদি কেউ মনে করে যে রিডের সাথে কেন যুক্ত হবে না নট, হি ডাজ রিড নট, হবে না, এটা ভুল। তাহলে কার সাথে যুক্ত হবে, নটটা সবসময় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের সাথে যুক্ত হয়, হি ডাজ নট রিড। বোঝা গেছে? হি ডাজ নট রিড। আর যখন এই ডাজটা ভিতরে ঢুকে যাবে, ডিটা ছোট হাতের হয়ে যাবে, আর হিটা কিন্তু যখন ভিতরে ছিল তখন ছোট হাতের, আর যখন সেন্টেন্সের প্রথমে চলে আসবে তখন এইচটা কিন্তু বড় হাতের হয়ে যাবে। তারপরে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ বলি, সে কি পড়ে না, কোয়েশ্চেন চিহ্ন, তাহলে আবার ডাজটা কি হবে, সামনে চলে আসবে, তাহলে কি হবে, ডাজ হি নট রিড। কিন্তু এই নটটা কিন্তু সামনে আসবে না, কখন আসবে, যদি নাম থাকে, নির্দিষ্ট করে প্রপার নাউন থাকে, নাম থাকে তখনই আসে। যদি মানুষ, হি না থাকে, মানুষের নাম থাকতো, তাহলে এরকম হতো, ডাজ নট সচিন রিড, এরকম হতো, তাই না? তা যখন প্রপার নাউন অর্থাৎ মানুষের নাম থাকবে তখন কিন্তু ওই সাবজেক্টের আগে নট বসে, ডাজ নট হবে। আর যদি মানে প্রোনাউন থাকে, হি বা অন্যান্য কিছু, তাহলে ডাজটা সামনে আসবে, কিন্তু নটটা আসবে না। দেখো, নটটা কিন্তু আসেনি এখানে এই সেন্টেন্সে, কিন্তু এই সেন্টেন্সে এসছে। নাম দিয়ে আবার আমি একটা বুঝিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, এবার আমরা একটা নাম, সচিন, একটা মানুষের নাম এবং একটা হচ্ছে প্রপার নাম। তাহলে সচিন ঘুমায়, এটা কি অ্যাফার্মেটিভ? হ্যাঁ বাচক, হ্যাঁ ঘুমায়। সচিন কি ঘুমায়, তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, কোয়েশ্চেন করছে যেহেতু কোয়েশ্চেন ছিল। সচিন ঘুমায় না, এটা হচ্ছে কি নেগেটিভ, সচিন ঘুমায় না, না বাচক। আর সচিন কি ঘুমায় না, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তো সচিনটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এটা হচ্ছে কি ভার্ব। তো ঘুমানো কাজটা করছে সচিন, তাহলে এটা সাবজেক্ট, তাই না? এবার যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ছে, তাহলে এটার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে লিখি সচিন, SACHIN, সচিন সাবজেক্ট লিখলাম। ভার্বের 1 নম্বর ফর্ম ঘুমানো, ইংরেজি কি স্লিপ, SLEEP, স্লিপ, ভার্বের 1 নম্বর ফর্ম সাবজেক্ট। গঠনটা দেখো, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট। এবার ভার্বের কিভাবে বসবে, ভার্বের 1 নম্বর ফর্ম বসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার যেহেতু সচিন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এই স্লিপ ভার্বের সাথে একটা এস বা ইএস যুক্ত করতে হবে, তাহলে কি হবে, সচিন স্লিপস। এই এসটাকে নিয়ে কি করব, এটাই হচ্ছে কেরামতি।
তারপরে দেখো সচিন কি ঘুমায়, যদি বলি সচিন কি ঘুমায় কোয়েশ্চেন করছি, তাহলে এটা হবে কি, আবার ওই ডু অক্সিলারি ভার্বটাকে নিয়ে আমাকে কোয়েশ্চেন করতে হবে। তাহলে যদি বলি ডু, ভুল বলছি আমি তোমাদের শেখানোর জন্য, যে ডু সচিন স্লিপস, তাহলে এটা ভুল। এটা এসটা যদি মেন ভার্বের সাথে যুক্ত রাখি, কোয়েশ্চেন চিহ্ন, যদি এসটাকে আমি মেন ভার্বের সাথে যুক্ত রাখি তাহলে কিন্তু এটা দেখতে কোয়েশ্চেনের মতো হলেও কিন্তু গ্রামাটিক্যালি ভুল, ব্যাকরণগতভাবে এটা ভুল, কারণ এই এসটা কিন্তু আর মেন ভার্বের সাথে যুক্ত থাকবে না। এবার কেন এখানে নিয়ে আসছি, এটার কারণ হচ্ছে কি, সেন্টেন্সের প্রথম ওয়ার্ডেই যেন আমি বুঝতে পেরে যাই যে এটা কোন টেন্সে রয়েছে, কোয়েশ্চেন রয়েছে না নাবাচক রয়েছে। এই জন্যই যদি এই এসটাকে পরে লিখি তাহলে আমি গোটা সেন্টেন্স পড়ার পর বলতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার জন্য এস বা ইএস রয়েছে। আর যদি আমি এইরকম ভুলটা লিখি ডু সচিন স্লিপস, তাহলে ডুটা দেখে আমি কি ভাববো, এটা মনে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে আর এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই, হয়তো ফার্স্ট পারসন আছে বা অন্যান্য কিছু আছে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভাবতে পারবো না প্রথম ওয়ার্ডটা দেখে। আর যদি এই এসটা বা এসটাকে এখানে ইএস করে দিই, ডাজ সচিন, তাহলে এইটুকু দেখেই আমি বলতে পারি যে ডাজ আছে যখন, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অবশ্যই আছে, আর এটা অবশ্যই কোয়েশ্চেন আছে, কারণ ডাজ দিয়ে যদি শুরু হয় কোনো সেন্টেন্স তাহলে সেই সেন্টেন্সটা অবশ্যই কোয়েশ্চেন আছে এবং অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তো এই কারণেই এই এসটাকে কিন্তু মেন ভার্বের সাথে শেষে লেখা হয় না, এটাকে শুরুতে লেখাতে হলো। এখন হলো ঠিক, এই লাইনটা ঠিক, ডাজ সচিন স্লিপ, সচিন কি ঘুমায়। এবার যদি বলি সচিন ঘুমায় না, তাহলে কি লিখবো, এই ডাজটাকে ভেতরে নিয়ে যাব, আর এটা যেহেতু প্রপার নাউন তাহলে এসটা সবসময় কিন্তু বড় হাতের হবে সচিনের, তাহলে এখানে হবে কি সচিন, SACHIN সচিন, ডাজটা ভিতরে চলে গেলে ডিটা ছোট হাতের হয়ে যাবে, ডাজ DOES, স্লিপ। নটটা কার সাথে যুক্ত করব, এটা সবাই কিন্তু অনেকবার ভুল করে, নটটা কি করব, কার সাথে যুক্ত করব, নট কখনো মেন ভার্বের সাথে যুক্ত হবে না, নটটা যুক্ত হবে কার সাথে, অক্সিলারি ভার্বের সাথে, হেল্পিং ভার্ব বা ডু ভার্বের সাথে, তাহলে নটটা এর সাথেই যুক্ত হবে, ডাজ নট। তাহলে সচিন ডাজ নট স্লিপ, সচিন ঘুমায় না, এটা নেগেটিভ সেন্টেন্স নাবাচক। এবার এইটাকে যদি কোয়েশ্চেন করি তাহলে এইটাকে কি করব, সাবজেক্টের সামনে নিয়ে চলে যাব ডাজটাকে, তাহলে কি হবে, শুধু ডাজ যাবে না, ডাজ নট যাবে, কেন, কারণ এটার নাম আছে, প্রপার নাউন আছে, এই জন্য কিন্তু শুধু ডাজ না। যদি প্রোনাউন থাকতো এখানে হি বা ইট তাহলে শুধু ডাজ যেত, কিন্তু এখন যেহেতু এখানে প্রপার নাউন মানে একটা ব্যক্তি আছে, মানুষ আছে, তাহলে ডাজ নট দুটাই যাবে, তাহলে ডাজ নট সচিন স্লিপ, সচিন কি ঘুমায় না। তো বন্ধুরা এইসব তোমরা আরও উদাহরণ দিয়ে নিজেরাই চেষ্টা করো, শেখার চেষ্টা করো, এই সমস্ত জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট ইংরেজি শেখার জন্য, এতটা ইম্পর্টেন্ট যে একটা সেন্টেন্স মানে তৈরি করার ক্ষমতা থাকবে না যদি এইটা না শিখো তোমরা। তো এরপরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরও ডিটেলসে জানার চেষ্টা করব, পরীক্ষাতে কিভাবে আসে বা কি আসে কোশ্চেন। তো বন্ধুরা আমার এই ক্লাসটা যদি তোমাদেরকে ভালো লাগে, যদি তোমাদের উপকার হয়, যদি শিখতে পারো ইংরেজি, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটাকে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজেই পেয়ে যাও। লাইক করবা এবং কমেন্ট করবা যদি আমার কোনো জায়গায় ভুল হতেই পারে, কারণ আমিও মানুষ, যদি ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা এবং জানাবা আমাকে যে কিভাবে ক্লাসকে আরও ভালোভাবে বুঝাতে পারি, এবং তোমাদের প্রত্যেকটা বন্ধুর কাছে শেয়ার করবা যাতে তারাও খুব সহজে বাংলা ভাষাতে এবং বিনামূল্যে ইংরেজি শিখতে পারে এবং তারা জব পায়, তারা যেন সাকসেস পায়, কোনো একটা জব পায়, যেন বেকার না থাকে। তাহলে ধন্যবাদ বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুখে থেকো।